চাইনিজ ঐতিহাসিক ধারা মতে কনফুসিয়াস লুই রাজ্যের কুফু নগরীতে 551 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল কংকিউ। পরবর্তীতে তিনি তার যোগ্যতা ও পাণ্ডিত্য দ্বারা কংফুজি তথা মাস্টার কং হিসেবে ভূষিত হন। তার সম্পর্কে খুব একটা কিছু জানা যায় না, কেবল এতটুকু জানা যায় তার পরিবার ছিল বেশ সচ্ছল এবং যুবক বয়সে পিতা মারা যাবার পর তিনি চাকরির দ্বারা তার সংসার চালাতেন। এত কিছুর পরও তিনি তার পড়ালেখার সময় বের করে নিতেন, যার কারণে পরবর্তীতে গিয়ে ঝাও কোর্টের একজন প্রশাসনিক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হন। কিন্তু পরবর্তীতে যখন তার উপদেশ ও বিধি, যা ছিল তার দর্শনের মূল সূত্রাবলী, সেগুলো শাসকদের গ্রহণ করাতে ব্যর্থ হন, তখন তিনি তার পদ ছেড়ে চলে যান এবং জ্ঞান সাধনায় নিজেকে জড়িত করেন। একজন শিক্ষক হিসেবে তিনি তখনকার রাজ্যের প্রায় সমস্ত জায়গা পরিভ্রমণ করেন। এরপর তার অভিযাত্রা শেষ করে তিনি তার নিজ নগরী কুফুতে ফিরে আসেন, আর এখানে পরবর্তীতে 479 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয়। কনফুসিয়াসের মৃত্যুর পর তার শিক্ষা ও নীতিনৈতিকতা মুখে মুখে ছড়াতে থাকে এবং তার কিছু শিষ্যবর্গরা খুঁজে খুঁজে তার শিক্ষামালাকে লিপিবদ্ধ করে রাখে। কনফুসিয়ান স্কলারদের সংগৃহীত এসব লিপিবদ্ধ শিক্ষামালাই পরে অ্যানালেক্টস নামে পরিচিতি লাভ করে। অ্যানালেক্টস ছাড়াও কনফুসিয়াসের আরও 2টি গ্রন্থ রয়েছে, যেগুলো হলো ডক্ট্রিন অব দ্য মিন, গ্রেট লার্নিং। এগুলো কনফুসিয়ান দর্শনের অন্তর্ভুক্ত। কনফুসীয় দর্শনের ইতিহাস 770 থেকে 220 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চায়নার মাঝে প্রভূত সাংস্কৃতিক বিকাশ লক্ষ্য করা যায়। সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি সেই সময় সেখানে নানা ধরনের দর্শনের উত্থান ঘটে, যাকে 100 স্কুলস অব থট নামে অভিহিত করা হতো। খ্রিস্টপূর্বাব্দ 6ষ্ঠ শতকে ঝাও রাজ্যের যখন প্রভাব প্রতিপত্তি কমে যেতে লাগলো, ঠিক সে সময় কনফুসিয়াসের জন্ম হয়। থেলিস, হিরাক্লিটাস, পিথাগোরাসের মতো অন্যান্য দার্শনিকদের পরিবর্তনশীল জগতের ধারণার পরিবর্তে কনফুসিয়াসের উৎসুকতা ছিল সর্বজনীন ও ভিত্তিগত নীতিনৈতিকতার দিকে, যাতে করে সেগুলোর মাধ্যমে একজন শাসক সঠিকভাবে তার রাজ্য ও প্রশাসন পরিচালনা করতে পারেন। অ্যানালেক্টসের ইতিকথা। পূর্ববর্তী চীনা দার্শনিকদের মতো কনফুসিয়াস অতীতের শিক্ষা ও সংস্কৃতি থেকে প্রেরণা ও উৎসাহ নিতেন, যার কারণে তার দর্শন, নীতিনৈতিকতা ও শিক্ষা এসব ব্যাপারাদি একটু রক্ষণশীল বলে মনে হয়। তার ছিল সাংস্কৃতিক প্রথা, নিয়মকানুন, রীতিরেওয়াজ এসবের প্রতি গভীর শ্রদ্ধা, আর এসব কিছু তখন ঝাও রাজ্য শাসনকালীন সময়ে স্বীকৃতি দেওয়া হতো, কারণ এই রাজ্যের যিনি শাসক ছিলেন তিনি নাকি ঈশ্বরের কাছ থেকে কোনো এক স্বর্গীয় মাধ্যম দ্বারা আদেশপ্রাপ্ত হতেন। এসবের ফলে এক ধরনের কঠোর সামাজিক হায়ারার্কি চায়নায় দাঁড়িয়ে যায়। এদিকে কনফুসিয়াস ও তার সাথে জড়িত যারা ছিলেন তারা তখন সে রাজ্যের কোর্টের উপদেশদাতা হিসেবে নয়া একটি শ্রেণী হিসেবে যোগদান করেন। এর ফলে সিভিল সার্ভেন্ট হিসেবে যোগদানকৃত এসব ব্যক্তিরা জন্মসূত্রে নয়, বরং নিজ যোগ্যতা বলে রাজ্যে তাদের স্থান প্রতিষ্ঠিত করেন। এদের মধ্যে কনফুসিয়াসের ন্যায়নিষ্ঠতা, সততা, পুরাতন ভাবধারা ও আসন্ন নতুন ধাঁচের গণতান্ত্রিকতার সংমিশ্রণে সমাজ বিনির্মাণের বিকাশের মধ্য দিয়ে নতুন একটি নৈতিক দর্শনের জন্ম হয়। এইসব রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলী কিভাবে পরিচালিত হবে ও এসবের মধ্যে যে উপদেশ নীতিমালা রয়েছে তাই পরবর্তীতে অ্যানালেক্টের মাধ্যমে আমরা জানতে পারি। এটি পড়তে গেলে মনে হতে পারে এটি একটি রাজনৈতিক শাস্ত্রীয় গ্রন্থ, কিন্তু রাজনীতির ব্যাপারের পাশাপাশি এতে সামাজিক উপাদানও রয়েছে। এর মাঝে আচার আচরণের অনেক বিধিও খুঁজে পাওয়া যাবে। মনে হতে পারে এটি একটি আচরণ বিধিমূলক গ্রন্থ, তবে কনফুসিয়াস যখন তার দর্শনে জুনজি তথা ভদ্র মানুষ, সর্বোত্তম মানুষের কথা বলেন, তখন এর মাঝে আবার গভীর নীতিনৈতিক ভিত্তিও খুঁজে পাওয়া যায়। কেবলমাত্র রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলী নয়, বরং গভীর নৈতিকতার ভিত্তিগুলোই হতে পারে বর্তমান সময়ে কনফুসীয় দর্শন থেকে পাওয়া মূল বিষয়বস্তু। তাই এখন আমরা এই কনফুসীয় দর্শনের মূল ধারণাগুলো জেনে নেবার চেষ্টা করব। 1. নীতিপূর্ণ জীবন। কনফুসিয়াস ও তার সহচরদের সাথে নিয়ে 100 স্কুলস অব থট প্রতিষ্ঠিত হবার পূর্বে সেখানকার লোকেরা এই জগৎকে ব্যাখ্যা করত প্রাচীন পুরাণ, ধর্ম, ক্ষমতা এবং ঈশ্বর থেকে আগত নৈতিকতা দিয়ে। কনফুসিয়াস অবশ্য ঈশ্বরের ব্যাপারে চুপ থেকেছেন, কিন্তু মাঝে মাঝে তিনি নৈতিকতার উৎস হিসেবে টিয়ান তথা হেভেন, স্বর্গের কথা উল্লেখ করতেন। তার থেকে ধারণা করা অ্যানালেক্টস অনুযায়ী আমরা মানুষরা হলাম সেই স্বর্গের প্রতিনিধি, যাদের মধ্য দিয়ে তার ইচ্ছা এবং এই পৃথিবীর সকল নীতিনৈতিকতা একত্রে ধাবিত হয়। কনফুসিয়াসের এই ধারণা তার পূর্ববর্তী চীনা ঐতিহ্যগত মতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি যখন নিজেকে ঝাও কোর্টে প্রতিষ্ঠিত করলেন, তখন তার দৃঢ় বিশ্বাস ও মূল কথা ছিল যে মধ্যবিত্ত ও শাসকদের উচিত নীতিপূর্ণতা ও দয়াশীলতা চর্চা করার মাধ্যমে একটি ন্যায়নিষ্ঠ ও সুসংহত রাষ্ট্র নির্মাণে সচেষ্ট হওয়া। কনফুসিয়াস ভার্চু তথা ন্যায়কে ডে বলতেন। তিনি সমাজের মাঝে গড়ে থাকা একটি ধারণাকে লক্ষ্য করে বলেন, ন্যায়নিষ্ঠ ব্যক্তি সে নয় যে সমাজের হায়ারার্কির সবচেয়ে উঁচুতে অবস্থান করে,
বরং সামাজিক এই হায়ারার্কির মাঝে যে তার নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকে এবং এটিকে সম্পূর্ণরূপে নিজের জীবনে ধারণ করে, সেই হলো ন্যায়নিষ্ঠ ব্যক্তি। এখন এই ন্যায়নিষ্ঠতার সাথে মিল রেখে আচরণ কি হতে পারে, সেজন্য কনফুসিয়াস প্রাচীন চীনা সংস্কৃতির দ্বারস্থ হন। এই নীতিগত আচরণগুলো হলো: 1. ঝং, ভদ্রতা। 2. ঝাও, মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীলতা ও সেবা। 3. লি, প্রথা রীতিরেওয়াজের প্রতি স্বীকৃতি। 4. সু, পারস্পরিক সৌহার্দ্যতা। যে ব্যক্তি সততার সাথে এই নৈতিক আচার আচরণ ও মূল্যগুলোর ব্যাপারে সচেতন থাকে ও তা ধারণ করে, কনফুসিয়াস তাকে বলেছেন জুনজি, দ্য জেন্টলম্যান, তথা ভদ্রলোক, অতি উচ্চ পর্যায়ের লোক, দ্য সুপিরিয়র ম্যান। মোট কথা, ভদ্র আচরণ, নিয়মনিষ্ঠ আদর্শ মানুষই হল কনফুসিয়াসের কাছে সর্বোত্তম ব্যক্তি। এছাড়া তিনি এও বিশ্বাস করতেন যে কোনো শাসক ভয় দিয়ে নয়, বরং নিজের আদর্শিক দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে একটি ন্যায়নিষ্ঠ জীবনযাপনের প্রতি জনগণকে উদ্বুদ্ধ করতে পারে। এই একই নীতি তিনি ব্যক্তিগত সম্পর্কের বেলায়ও প্রয়োগ করতে বলেছেন। 2. আনুগত্য ও আচার ব্যবহার। কনফুসিয়াস যেহেতু আচার আচরণ রীতিনীতির বেশ অনুরক্ত ছিলেন, সেহেতু তিনি সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ঝং তথা আনুগত্য প্রদর্শনকে প্রধান নীতি হিসেবে গণ্য করতেন। তার মতে সমাজের কোনো স্তরে একজন ব্যক্তির কি ভূমিকা রয়েছে তা জানাটাই হলো তার মতে ভার্চু বা নীতি। এই জন্য তিনি মানুষের মাঝে সম্পর্কগুলোকে 5টি স্তরে ব্যক্ত করেন, যথা: রাষ্ট্র ও জনগণ। একজন রাষ্ট্র পরিচালনাকারী ব্যক্তির অবশ্যই তার জনগণ ও অন্যান্য বিষয়াবশের প্রতি অনুগত থাকতে হবে। পিতা ও পুত্র। পিতাকে হৃদয়বান হতে হবে এবং পুত্রকে কর্তব্য পরায়ণ হতে হবে। স্বামী স্ত্রী। স্বামীকে ভালো ও নিরপেক্ষ হতে হবে এবং স্ত্রীকে হতে হবে বোধ সম্পন্ন। বড় ভাই বোন, ছোট ভাই বোন। বড় ভাই বোনদের ভদ্র ও নম্র হতে হবে এবং ছোটদের হতে হবে বড়দের প্রতি শ্রদ্ধাশীল। বন্ধু বন্ধু সম্পর্ক। বয়স্ক বন্ধুদের বিবেচনাশীল হতে হবে এবং কম বয়সী বন্ধুদের হতে হবে শ্রদ্ধাশীল। এখন এই 5টি পারস্পরিক সম্পর্কের রীতি থেকে আমরা ধারণা করতে পারি যে কনফুসিয়াসের মতে একজন ব্যক্তিকে প্রথমে তার রাষ্ট্রের প্রতি, তারপর তার পরিবার ও পাড়া প্রতিবেশীর প্রতি, এরপর বন্ধু ও অন্যান্য অপরিচিত ব্যক্তির প্রতি আনুগত্য পোষণ করতে হবে। এই বিষয়গুলোকে কনফুসিয়াস তার অ্যানালেক্টের যাও তথা মাতা পিতার প্রতি আনুগত্য অধ্যায়ে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। তার মতে এটা ধারণ করার অর্থ হলো সমাজে নিজের অবস্থান সম্পর্কে সচেতনতা লাভ করা ও সে অনুযায়ী জীবন ধারণ করা। এছাড়াও তার আরেকটি বিষয় লি তথা প্রাচীন রীতিনীতি, এসব অনুসরণের ওপরও তিনি জোর দিয়েছেন। তার মতে এসব প্রথা রীতিনীতি কেবল দেবতাদের উদ্দেশ্যে কেবল পূজা করা নয়, বরং সামাজিক আচার আচরণ পালন, অতিথি সেবা, অন্যের প্রতি ভদ্র আচরণ প্রদর্শন, মাঝে মাঝে একে অপরের সাথে উপহার বিনিময় করা ইত্যাদি। এগুলো প্রাচীন চীন, জাপানের ঐতিহ্যের অংশ। এই কারণে এখনও দেখা যাবে যে চীনে বা জাপানে কেউ গেলে তাকে মাথা ঝুঁকিয়ে বাও ডাউন করা হয়। কনফুসিয়াসের মতে এগুলো হলো মানুষের ভেতরে থাকা অন্তর্নিহিত সততার বহিঃপ্রকাশ এবং এটাই হলো স্বর্গ তথা মুক্তি লাভের রাস্তা। একজন ব্যক্তি তার ভেতরে থাকা সততার বহিঃপ্রকাশ ঘটিয়ে পুরো সমাজকে পাল্টে দিতে পারে বলে কনফুসিয়াস মনে করেন। সততা। কনফুসিয়াস মনে করেন একজন ব্যক্তি তার সততার বহিঃপ্রকাশ ঘটিয়ে নিজেকে আদর্শিক মডেল হিসেবে গড়ে তুলতে পারলে সে পুরো সমাজকে পরিবর্তন করে দিতে পারবে। এজন্য তিনি বলেন, সিনসিয়ারিটি বিকামস অ্যাপারেন্ট, from being apparent it becomes manifest, from being manifest it becomes brilliant, brilliant it affects others, affecting others they are changed by it, changed by it they are transformed. Only he who is possessed of the most complete sincerity that can exist under heaven can transform. সততা স্বচ্ছ হতে হবে, আর স্বচ্ছ হবার মধ্য দিয়ে এটি প্রদর্শিত হয় এবং প্রদর্শিত হবার মধ্য দিয়ে এটি দীপ্তিমান হয়ে ওঠে। এই দীপ্তিমানতা, উজ্জ্বলতা অন্য সবাইকে আকর্ষণ করে, আর এই আকর্ষণের দ্বারা তারা পরিবর্তিত হয়। পরিবর্তনের মাধ্যমে তাদের মাঝে রূপান্তরণ ঘটে। যে ব্যক্তি সম্পূর্ণরূপে সততা নিজের মধ্যে ধারণ করে সেই স্বর্গ লাভ করে, সেই কোনো কিছু রূপান্তর ঘটাতে সক্ষম। অর্থাৎ আমরা যদি একে কয়েকটি ধাপে দেখাই তাহলে ব্যাপারটি হবে এরকম: বিশ্বাস ও সততা, এগুলো প্রদর্শিত হবে ঐতিহ্যগত আচার ব্যবহার ও রীতিনীতির দ্বারা। এই সকল আচরণ ও গুণের দ্বারা সততা দৃশ্যমান হয়ে উঠবে। এরপর সততা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, তারপর তা অন্যের দ্বারা আকর্ষিত হবে, অতঃপর তারা এর দ্বারা রূপান্তরিত হবে। সবশেষে এই বিশ্বাস ও সততার মাঝে রয়েছে রূপান্তরণের ও সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা। কনফুসিয়াসের মতে এগুলো উল্টোভাবেও কাজ করে।
মানে কেউ যদি ঝং তথা বিশ্বাসের সাথে এসব রীতিনীতি মেনে চলে তাহলে এগুলো তার ভেতরে পরিবর্তন আনবে ও তার দ্বারা পরবর্তীতে অন্যরা পরিবর্তিত হবে এবং শেষমেশ সমাজেরও রূপান্তরণ ঘটবে। 3. আত্মপ্রতিফলন। কনফুসিয়াসের এই বিশ্বাস ও সততার ধারণার শেষ খুঁটি হল সু অর্থাৎ আত্মপ্রতিফলন। আমাদের অন্যের প্রতি আচরণ কেমন হওয়া উচিত এটা তাই নির্দেশ করে। অন্যের প্রতি আচরণের একটি প্রাচীন গোল্ডেন রুল রয়েছে, সেটি হলো নিজের প্রতি যে আচরণ করাটা তুমি অন্যের কাছ থেকে আশা করো ঠিক তেমনটাই তুমি অন্যের সাথে করো। এরকম একটি কথা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতেও শুনতে পাই। তবে এই কথাটি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলা, কিন্তু কনফুসিয়াস ঠিক এই ব্যাপারটি একটু ঘুরিয়ে নেতিবাচক দিক থেকে বলেন যে তুমি নিজের সাথে যে আচরণ হওয়াটা কামনা করো না সে আচরণ অন্যের বেলাতেও করো না। কনফুসিয়াসের এই নেতিবাচক সুরে কথাটার তাৎপর্য অনেক। কনফুসিয়াস বলছেন যে মানুষ নিজের জন্য যা কামনা করে না তা অন্যের বেলায়ও কামনা না করা। তার মানে কোনো মানুষ নিজের জন্য দুঃখ কামনা করে না বা দুঃখ পেতে চায় না, তাই তারও উচিত হবে অন্যকে দুঃখ না দেওয়া, আর অন্যকে দুঃখ না দিলে সে সুখ পাবে। আর এভাবে সবাই যদি কারো খারাপ না চায় এবং কেউ যদি কারোর সাথে খারাপ আচরণ না করে এই নীতি মানে, তাহলে যে সুখ মঙ্গল সবাই কামনা করে তা সবার মাঝে প্রবাহিত হবে। এজন্য কনফুসিয়াসের এই নেতিবাচকভাবে বলার নীতিটি বেশ তাৎপর্যপূর্ণ ও ব্যবহারিক। কনফুসিয়াস আরও মনে করেন একজন ব্যক্তি সর্বোত্তম হয়ে উঠতে পারবে যদি সে সেটা বুঝতে পারে যে সে আসলে কি কি জানে না তার অনুসন্ধান করলে। কেননা জানার হিসেবের থেকে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হলো তার জানার সীমা আসলে কতটুকু সে বিষয়ে সচেতন হওয়া। আর এটির ব্যাপারে সচেতন হতে পারলে একজন ব্যক্তি বিনয়ী হয়ে ওঠে ও অহংমুক্ত থেকে সবার প্রতি করুণাশীল হয়ে উঠতে পারে। কনফুসিয়াসের এ ধারণার প্রতিফলন পরবর্তীতে আমরা সক্রেটিসের আমি কিছুই জানি না উক্তিটির মাঝে দেখতে পাই। তাই যদি মানুষের মাঝে আমরা ন্যায় দেখতে পাই তাহলে তার অনুসরণ করা উচিত, এবং যদি তা না দেখতে পাই তাহলে আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। এমনটি হওয়া উচিত বলে কনফুসিয়াস মনে করেন। কনফুসিয়ানিজম ও নিও কনফুসিয়ানিজম। কনফুসিয়াসের শিক্ষা তখনকার সময়ের সরকার ব্যবস্থার দ্বারা তেমন একটা গৃহীত হয়নি। পরবর্তীতে তার শিষ্যবর্গ ও তাদের মধ্যে মিংজি নামক এক শিষ্য সহ আরও অনেকে শিক্ষাগুলোকে একত্রিত করেন ও প্রচার করেন। এগুলো ধীরে ধীরে প্রসারিত হয় যা কিন রাজবংশ পর্যন্ত পৌঁছে যায় এবং পরবর্তী হান রাজবংশ পর্যন্ত প্রসারিত হয়ে কনফুসিয়ানিজমের পুনর্জাগরণ ঘটায়। এরপর থেকে কনফুসিয়াসের দর্শন বেশ প্রসারিত হতে থাকে। চায়নার সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক, দর্শন প্রায় সকল দিকে এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করে। এদিকে এই সময়টাতে তাও ও বুদ্ধ দর্শনেরও বেশ প্রসার হতে থাকে, যা কনফুসিয়াসের দর্শন থেকে বেশ বিপরীত ও বৈপ্লবিক। লাও त्सুর উপযুক্ত উত্তরসূরি চুয়াংজু তথা জুয়াংজি কনফুসিয়াসের দর্শনকে ব্যাপকভাবে সমালোচনা করেছেন। যাই হোক, এভাবে এগোতে এগোতে নবম শতকে নিও কনফুসিয়ান আন্দোলন গড়ে ওঠে যা 1200 শতকে চরম মাত্রায় পৌঁছে যায়। তখন এর প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়ার কোরিয়া এবং জাপান পর্যন্ত পৌঁছে যায়। অবশ্য 1600 শতক পর্যন্ত কনফুসিয়াসের দর্শন সম্পর্কিত ব্যাপার ইউরোপিয়ান দেশগুলোর কাছে অগোচরেই থেকে গেছে। তার শিক্ষা সম্পর্কে তাদের ধারণা জন্মানো শুরু করে যখন 1700 শতকে তার অ্যানালেক্টের অনুবাদ প্রকাশিত হয়। এত কিছুর পরও কনফুসিয়াসের অনেক ধারণাই বর্তমান চায়নায় প্রতিফলিত হতে দেখতে পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে চায়নায় কনফুসিয়াসের দর্শনের মাঝে আধুনিক চিন্তাভাবনা ও পশ্চিমা দর্শনের সমন্বয়ে একটা হাইব্রিড ফিলোসফিক্যাল দর্শনের প্রতি আগ্রহ লক্ষ্য করা যায়, আর এর নাম হলো নিও কনফুসিয়ানিজম বা নয়া কনফুসিয়ানিজম। কনফুসিয়াসের দর্শনের বিভিন্ন ইতিহাস ও তার দর্শনকে বিচার বিবেচনা করলে দেখা যাবে যে এই দর্শন মূলত প্রথাভিত্তিক রীতিনীতিমূলক দর্শন। সমাজ, রাষ্ট্র ও এসবের সাথে ব্যক্তির আচার আচরণের নৈতিকতা কিরূপ হতে পারে এসবকে মূল ভূমিকায় রেখে কনফুসিয়াসের দর্শন গড়ে উঠেছে। এক্ষেত্রে কনফুসিয়াসকে রক্ষণশীল বলেই মনে হয়, তবে তার এই দর্শন বর্তমান সময়কার অনেক জটিল সমস্যার সমাধানে তেমন একটা কার্যকর বলে মনে হয় না। কেননা নীতি নৈতিকতার আপেক্ষিকতা বলেও একটা ব্যাপার রয়েছে। যদিও কনফুসিয়াস বলেন যে ভেতরে সততা রেখে যদি বাহ্যিক আচরণ করা হয় তাহলে তা কাজে দিবে, না হলে তা মেকি ব্যবহার হিসেবেই রয়ে যাবে, কাজে আসবে না। তারপরও উপর দিক দিয়ে অনেকে নৈতিক আচরণ করে, কিন্তু কয়জন ভেতরে সততা রেখে আচরণ করে বা সেই অনুযায়ী কাজ করে তা প্রশ্ন সাপেক্ষ। এক্ষেত্রে তার দর্শন একটু দুর্বল মনে হলেও তার দর্শনের আত্মপ্রতিফলনের বিষয়টি চমৎকার। নিজের প্রতি যা কামনা করতে পছন্দ করো না তা অন্যের প্রতিও করো না, এবং জানার থেকে আমি কতটুকু জানি না তা বুঝতে পারা। কনফুসিয়াসের থেকে এই দুটি দিকের ব্যাপারে আমরা ব্যাপক শিক্ষা লাভ করতে পারি। মূলত একজন মানুষের ভেতরে যখন প্রকৃত সততা তথা আলোকন জেগে ওঠে তখন সে আপন তাগিদেই তার গুণের বহিঃপ্রকাশগুলো ঘটায়। এর জন্য তার কোনো নৈতিক বিধিনিষেধের দরকার পড়ে না। হয়তো কনফুসিয়াস তাই বোঝাতে চেয়েছেন, কিন্তু তার সময় অবস্থা অনুযায়ী
তিনি হয়তো এরকম বিধিনিষেধের কথা বলতে বাধ্য হয়েছেন, কেননা অধিকাংশ মানুষের ক্ষেত্রে সে বোধ জাগা ও জাগানোটা বেশ দুষ্কর। এছাড়া তিনি যেহেতু সরকার, সমাজ ও শাসকদের জন্য আইনের পরামর্শদাতা ছিলেন, তার ফলেই হয়তো তাকে এরকম নীতিনৈতিকতার বিধি বানাতে হয়েছিল। তাই কিছুটা রীতিনীতি, ঐতিহ্যের পুরনো ব্যাপার থাকলেও কিছু কিছু বিষয়ে কনফুসিয়াসের দর্শন থেকে অবশ্যই আমাদের শেখার অনেক কিছু রয়েছে। এই ছিল এই পর্বে কনফুসিয়াসের দর্শনের খুঁটিনাটি সকল বিষয় ও মতামত। কনফুসিয়াস যেমন একটা সর্বজনীন স্থির একটি নীতির ভিত্তি খুঁজেছেন, আমরা পরবর্তী পর্বে ঠিক এর উল্টো একটি দর্শনের মুখোমুখি হব, যার কথাই হলো পরিবর্তনশীলতা। আর এই দর্শনের প্রণেতা হলেন হিরাক্লিটাস। পরবর্তী পর্বে তার দর্শন সম্পর্কে জানানোর আশাবাদ ব্যক্ত করে আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। টাটা।